হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহান ইয়াসমিন রুমি আবারও হাজির হয়ে গেলাম আজকে রবিবারের ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আমি আজকে দেখাচ্ছি আমার গত রাতে আমি এটা শোপিসগুলো আমার রুমে যেগুলো আছে আমি এক রুম করে শুরু করছি আমার গুছানো গাছানো মোছামাছি ধোয়া এগুলো। তো আমি রাতেই রেডি করে নিচ্ছি, এগুলোকে সকালে বুয়া আসবে দুবে, এই জন্য আমি রেডি করে একটা বলে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলো আমি ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি, আর শোপিসগুলোকে মানে কাচের যেগুলো সেগুলোকে আলাদা করে নিচ্ছি। মানে আমি এক রুম করে সব শোপিস আগে ধুয়ে নিব, পরিষ্কার করে এগুলোকে প্যাকেট করব, তারপরে অন্য কিছু ধরবো। যেহেতু আজকে 10 তারিখ হয়ে গিয়েছে, তো আস্তে আস্তে আসলে শুরু করার দরকার, না হয় একসাথে অনেক কাজ করতে 2-3 দিনে বা 4-5 দিনে অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি এখন থেকে আমার যেহেতু একটু জিনিসপত্র বেশি, সেজন্য আগে থেকেই শুরু করছি। আবার বেশি আগে করলে আবার আবার মনে হয় যে সারা মাসই কাজ করতেছি, এই জন্য গত কয়েকদিন তেমন একটা করিনি, টুকটাক একটু আধটু করে বুয়াকে দিয়ে করিয়েছি। কারণ বেশি তাড়াহুড়ো করে আগে ভাগে করলে কষ্ট হয়, সেটা আসলে অনেক বিরক্তিকর। তো এই জন্য আমি এক রুম করে আগে শোপিসগুলো ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করবে এটাই প্ল্যান করে নিয়েছি। তো আমি আগে শোপিসগুলো ধুবো আর ফুলগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। সব ফুল কিভাবে পরিষ্কার করি আমি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ইয়েগুলো দেখছেন, এটা হলো আমার বারান্দার গাছগুলো, অনেক গাছ অনেক সময় মারা যায়, সেগুলো আমি না ফেলে এইভাবে আবার শো পিস করে রাখি সুন্দর করে। তো এগুলোকে আমি কালার করব, পরে দেখাবো ইনশাআল্লাহ, পরে আমার ব্লগগুলোতে আসবে। তা আমি যে জায়গাটা খালি করেছি সেখানে অনেকগুলো ফুল রেখে এসেছি। তো এখানে আবার আমি যে এখান থেকে যেগুলো নিয়েছি সেগুলোকে রেখে দিচ্ছি, এগুলোকে আবার ক্লিন করব, ধুবো। তো কীভাবে ধুই সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো আমার রুমটা আসলে অনেক অগুছানো হয়ে আছে, কারণ একটু ইগনোর করবেন, কারণ অনেক টুকিটাকি কাজ করতে গিয়ে আসলে সব কিছু একসাথে হয় না, নিজে নিজে করতে হচ্ছে। তো আমি এখন এক বগলে সব কিছু জমাট করে নিচ্ছি, সকালে বুয়া আসলেই ধুবে, এটাই প্ল্যান। তারপর পর্দাগুলো খুলবো একটা একটা করে, এক রুম করে। এখন সকালবেলা, এটা হচ্ছে আজকে সকালবেলা আমি প্ল্যান করেছি। প্ল্যান বলতে আমি খোলা পিঠা বানাবো প্ল্যান করেছিলাম, কিন্তু আমার মুত্তাকি বলল যে ও ধোসা খাবে, ইন্ডিয়ান ধোসা। তো সেটাই বানানোর চেষ্টা মানে বানাচ্ছি। তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে শেয়ার করতে আমার ভালো লাগে, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমি চাউলের গুঁড়ি নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি, এটা হলো মেথি গুঁড়া। আমি মেথি অনেকগুলোকে গুঁড়ো করে ফ্রিজে রেখে দিয়েছি, এটা অনেক দিন আগ থেকে আমি এভাবে করি। আর এই বয়মে এগুলো হলো মাসকলাইয়ের ডাল। এটাও আমি প্রায় 2 বছরের কাছাকাছি হয়েছে, এক বয়ম করেছি, এখন নিচের দিকে নেমে গেছে একটু একটু খেতে খেতে। এইভাবে যদি আমরা একটু শুকিয়ে ফ্রিজে রেখে দিই, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আমার প্রায় 2 বছর হয়ে গিয়েছে, এখনও কোনো কিচ্ছু হয়নি, একদম তাজা গুঁড়ি। তো আমি কিভাবে ডোটা করছি সেটা দেখাচ্ছি। একটু একটু পানি নিয়ে আমি আস্তে আস্তে করব, একদম বেশি পানি দিয়ে প্রথমে করলে পাতলা হয়ে যাবে। এই ডোটা একটু মোটা থাকবে, মানে একটু ঘন থাকবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না, এরকম মিডিয়াম। মানে আমরা খোলা পিঠা যেভাবে বানাই সেটার থেকে একটু ঘন থাকবে। তো আমি লবণ দিয়ে তারপরে লবণ দিয়েছি, মেথি গুঁড়া আর হলো মাসকলাইয়ের ডাল। আমি মাসকলাইয়ের ডাল 3 চামচ দিয়েছি আর 1.5 চামচ দিয়েছি মেথি গুঁড়া। মেথি গুঁড়া বেশি দিলে মানে তিতো কড়া হয়ে যাবে, তিতো টাইপের হয়ে যাবে, এই জন্য। তো আমি কিভাবে আস্তে আস্তে একটু একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখলে হয়তো আপনাদের আইডিয়া হবে। আর বাসায় আসলে এগুলো বানিয়ে খেলে নিজেদের পরে তৃপ্তি লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা তো নিজের কাছে আছেই। বাজারে আমি এবারেও মালয়েশিয়ায় গিয়েছি, আমার ছেলেরা খেয়েছে কিন্তু অত মজা পায়নি। আমি লবণটা চেক করে নিচ্ছি, এভাবে লবণটা চেক করে নিলে বেশি কম হলে তখন একটু লবণ বেশি হয়ে গেলে গুঁড়ি দিয়ে বা মানে আর একটু করে নিলে সেটা কম হয়ে যাবে, আর লবণ কম হলে তো লবণ দেওয়াই যাবে। তো মালয়েশিয়াতে খেয়ে ওরা খুবই বিরক্ত হয়েছে, মানে খুবই
ইয়ে তিতে টাইপের ওদের ধোসাগুলো মনে হয় যে মানে পুরনো আটা যেরকম নষ্ট হয়ে গেলে তিতা সেই টাইপেরই কেমন যেন। তো এই জন্য মানে তিতা না, সরি, সুকা টাইপের ধোসাগুলো। তো ওরা এটা আর খায়নি, একদিন না 2 দিনে খেয়েছে 2টা রেস্টুরেন্টে, তখন থেকে আর খায়নি। তো আমি এখন আলুগুলোকে আগে সিদ্ধ করে রেখেছি, এখন একটু ভালো করে ভেঙে নিয়েছি। তো আমি আলু দম টাইপের এটা একটু করব, মটরশুঁটি দিব, আধা কাপের মতো আমি সিদ্ধ বসিয়ে নিয়েছি। আর দমটাকে আমি এখানে তেলে সরিষা, গোটা সরিষা একটু দিয়েছি, আর হলো অল্প কিছু মেথি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আর একে একে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে আমি হলুদ, মরিচ, লবণ এগুলো দিব। এখন দিয়ে দিচ্ছি একটু রসুন, একটু আদা, দুইটাই দিয়ে দিচ্ছি একটু একটু করে, পরিমাণ মতো। যতটুকু আলু নিব ততটুকুই আমরা আমাদের পরিমাণ মতো আদা রসুন এগুলো দিব। আর দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচের মতো দিয়েছি আমি। আর একটু হলুদ দিচ্ছি, বেশি দিব না, বেশি অল্প একটু। আমার হলুদগুলো অনেক মানে কালার, তো একটু দিলেই অনেক হয়ে যায়। মানে আপনারা যদি যারা বানান তারা একটু কমই দিলে মানে বেশি হলুদ দিলে বা দেখতে ভালো লাগে না, কড়া দেখা যায়। তো আলুটাকে আমি আরেকটু ভেঙে দিচ্ছি, যেগুলো একটু গোটা গোটা রয়ে গিয়েছে। আসলে এই রেসিপিগুলো ফলো করলে আমরা তো সবসময় রুটি ভাজি এগুলো খাই, মাঝে মাঝে এইসব খেতে আসলে ভালোই লাগে। আপনারা যদি ট্রাই করেন, খান, দেখবেন। অবশ্যই অনেকেই খান আমি জানি, তারপরে যারা খান না তারা আরেকবার আমার এই রেসিপিগুলো দেখে ট্রাই করতে পারেন বাসায়, ভালোই লাগবে আশা করি। তো আমার সিদ্ধ করা মানে হাফ সিদ্ধ হয়েছে, এখনও ভালো করে সিদ্ধ হয়নি। তো আলুর যে সিদ্ধ আরও বাকি আছে সেটাও হবে। আমি আলুটাকে একদম ফুল সিদ্ধ একদম সফট নরম করে নিয়ে একটু মানে আরেকটু হবে এরকম সিদ্ধই করেছি। তো এখন এগুলো বাকি টাইমটা হোক, ভালো করে সিদ্ধ হোক, এই জন্য আমি পানি দিয়ে পাশে বসিয়ে দিয়েছি। আর ওই পাশে আমি দোসাটা বানাবো, এই জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো আমি আরেকটু পানি লাগবে, এই জন্য এগুলো আলুর তো পানি বেশি লাগে, সেই জন্য আমি ভালো করে যেন হয় সেই জন্য আরেকটু পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তো আমি প্রায় 10-12 মিনিটের মতো আমার এটা হয়েছে। আলুটা আর একটু শুকিয়ে মানে মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে, আমি চেক করে নিয়েছি। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে বেশি শুকনো করব না, আবার বেশি জলও রাখবো না, এরকম একটু হালকা সফট থাকবে, বেশি জল যেন না থাকে এরকম। আমি একটু চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা বা ঝালটা ঠিক আছে কিনা। তো মোটামুটি লবণ ঠিক আছে, একটু কাঁচামরিচ কয়েকটা ফালি দিলে ভালো লাগবে। তো আমি একদম কুচি কুচি করে করে দিচ্ছি। একটু ঝালটা হলে আসলে দোসাতে ভালোই লাগে, এই জন্য আমার ছেলেরা। আমি আবার কয়েক রকমের দোসা যখন বানাই, কয়েক রকমের ভর্তা বানাই। আজকে আসলে সময় নেই, একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য তাড়াহুড়োও করছি। তো আমি দোসাটা কীভাবে বানাই, সবাই টেবিলে বসেছে, এই জন্য আমি 2 চুলায় 2টা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। তো এই যে আমি তাওয়াতে একটু পানি ছিটিয়ে তারপরে দোসাটা মেলে দিয়েছি, এপাশেও আমি দিয়ে দিয়েছি। খুবই সহজ, আসলে একটু টেকনিক করে বানাতে পারলে খুবই সহজ। আর আমি চাউলের গুঁড়াটা অনেক বেশি করে রাখি, এই যে একটু পানি ছিটিয়ে তারপরে তাওয়াটা হয় মানে আগুনের তাপটা কমিয়ে দিতে হয়, না হয় হাতে নিয়ে এভাবে মেলে দিলে ভালো। বেশি আগুনের ভিতর থাকলে মানে চামচের নিচে উঠে আসবে, এই জন্য একটু ঠান্ডা করে দিলেই ভালো। তো আমি উপর দিয়ে একটু ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিচ্ছি, তখন ক্রিস্পি হয় অনেক, মানে
মুড়মুড়ে হয়, এই জন্য এই যে আমার দোসাটা হাত দিয়েই বানিয়ে নিচ্ছি। তো আমার ছোট ছেলে ও মক্তব থেকে মানে আরবি পড়ে এসেছে, ও এখন খাচ্ছে, একটু দেরি হয়ে গেছে, এই যে ওকে বানিয়ে এখন দিচ্ছি। উপর তেল দেওয়াতে অনেক মানে বেশি মুড়মুড়েও হয় না, আবার বেশি সফটও না, একদম অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা আসলে মজা এই দোসাটা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, বেশি কিছু না, ঝামেলা কিছু নেই। এই যে আমি হাত দিয়ে মুড়িয়ে নিব। অনেক সুন্দর খেতে, তৃপ্তি লাগে আসলে। আমি গরম গরম আমার ছেলেকে তুলে দিচ্ছি, ও পরোটাও খাবে, জন্য যেটা খায় মানে পরোটাও ভেজে রেখেছি যেটা খায়। তো এখন আমার সবাই খাওয়া শেষ, মোটামুটি রান্নাঘর তো অবস্থা সিরিয়াস। তো আমি আগে টেবিলটা গুছিয়ে ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে তারপরে মুছে মাছে রান্নাঘরে যাব। ভাত রান্না আমি মানে দোসা বানানোর আগ দিয়ে করে ফেলছি, ভাত ডাল এগুলো। তো এখন শুধু রান্নাঘরটা গুছানো, আর মাছ ভিজিয়েছি সেটা রান্না করবো সেজন্য। তো রান্নাঘরটা গুছাতে হবে, এর আগে আমি ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি। আমি সোফাগুলোকে একটু একটান দিয়ে মুছে নিচ্ছি, কারণ এটা আমাদের বাসায় অনেক ধুলাবালি ঢুকে আসলে প্রতিদিনই। তা আসলে সবই দেখানো আসলে সম্ভব না একটা ব্লগে, অনেক কাজই তো আমাদেরকে করতে হয়, কিন্তু সব কিছু দেখানো অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তো আমি টি টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি, আমি স্প্রেটা এনে আবার পরিষ্কার করে নিচ্ছি। আসলে প্রতিদিন মুছলে আর বেশি এত কষ্ট হয় না, একটা মোছা দিলেই হয়ে যায়। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এই যে অবস্থা রান্নাঘরের। সকালবেলা নাস্তার পরে আসলে রান্নাঘরটা সবাই, আমি মনে করি সবারই এরকমই হয়ে যায় আমার মতো, তাড়াহুড়ো করে করতে হয়। এর ভিতরে ভাতও রান্না করে ফেলেছি, ডাল রান্না করেছি। তো এখন রান্নাঘরটা গুছিয়ে তারপর অন্য রান্নাটা শেষ করব। আসলে গুছানোর পরে দুপুরের রান্নায় আর বেশি এত ঝামেলা হয় না, গুছানোর পরে সব কিছু রেডি থাকলে তখন পটপট বসিয়ে রান্না করাটা অনেক সহজ, ইজি হয়ে যায়। তো আমি কিভাবে করছি আপনারা দেখেন। আসলে এই ছোট্ট রান্নাঘরে অনেক কিছু রাখতে হয়, তো প্রতিদিনই আসলে এলোমেলো হয়ে যায়, প্রতি মুহূর্তে আবার গুছিয়ে নিতে হয়। তো চলুন কিভাবে আমি আমার এই ছোট্ট রান্নাঘরটিকে গুছিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্গানাইজ করে রাখি সেটাই আজকে দেখাবো। তো আপনারা দেখুন আমি কিভাবে করি।
তো আমার সব কিছু গুছানো বা মোছামাছি শেষ হয়েছে, এখন ধোয়াও মোটামুটি সব শেষ। আমি এখন ধুয়ে নিচ্ছি। তো আসলে অনেক লম্বা ব্লগ হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তো কারো কাছে বিরক্তও লেগেছে। তো আসলে যাদের বিরক্ত লেগেছে বাজে মন্তব্য করে শর্মিন্দা করবেন না। যদি পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই পরামর্শ দিবেন, আমরা যেন আরও ভালো কিছু করতে পারি সেটারই পরামর্শ দিবেন। আর যাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আসলে আমার এই চ্যানেল খোলার লক্ষ্য বা উদ্দেশ্যই ছিল আমার যারা নতুন গৃহিণী হচ্ছেন বা নতুন তাদের হয়তো কোনো আমার কোনো একটা কাজ বা আমার কোনো একটা রান্না বা আমার কোনো একটা কথা শুনে দেখে হয়তো আপনাদের উপকারে আসতে পারে, কাজে লাগতে পারে। তো সেটা আমি হয়তো দুনিয়াতে কিছুই পাবো না, আখেরাতে নিশ্চয়ই সেটা আমার জন্য জমা থাকবে, আখেরাতে পাবো। এই উদ্দেশ্য নিয়ে আমার এই চ্যানেলটি খোলা আসলে। তো যাদের মানে এই আমার কাজের বিনিময়ে যারা একটু উপকার পেয়েছেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, এটাই আমি আশা রাখবো, আশা করব। আর আমার যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার অনেক সুন্দর কিউটি বোনেরা, আজকেও আমার ইউএস থেকে একটা বোন লিখেছেন, আমাকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নামটা পরে বলবো আমার কমেন্টগুলো। তো আমি এখন বারান্দায় চলে যাচ্ছি। এই যে রাতের যে শোপিসগুলো ছিল এগুলো ধুয়ে রেখেছি, মাছ ভিজিয়েছি। এখানে শেষ করছি আমার ব্লগটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।